সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালে বাংলাদেশ সময় বিকেল 4:45 শুরু হবে ম্যাচ। অনূর্ধ্ব ১৬ আসরের পর এবার অনূর্ধ্ব ১৯ আসরেও ভারতকে হারাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের যুবারা। সে লক্ষ্যে অনুশীলন করছে বেঙ্গল টাইগাররা। তবে নেপালের উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। এ কারণেই সুযোগ পেয়েও ভুটানের বিপক্ষে জয়ের ব্যবধান বাড়াতে পারেনি তারা। পরের ম্যাচে স্বাগতিক নেপালের সঙ্গেও গোলের সুযোগ হাতছাড়া করেছে স্ট্রাইকাররা। তবে আসরের হট ফেভারিট ভারতকে হারানোর জন্য এরই মধ্যে শিশুদের নিয়ে হোমওয়ার্ক চূড়ান্ত করে ফেলেছে লাল সবুজদের কোচ সাইফুল বারী। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। স্বাগত শেখ মোহাম্মদ আসলাম। এই তরুণরা খেলছে, আমরা দেখেছি কয়েকদিন আগে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অনেক ভালো করেছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং ১৯ দলটিও ভালো, কিন্তু যেটি হয়েছে যে বিভিন্ন জায়গায় খেলার যে অভিজ্ঞতা সেইটিতে অবশ্যই ঘাটতি আছে। আসলাম ভাই, প্রথমেই জানতে চাই দলটি সম্পর্কে আপনার ধারণা কি, এখানে যারা খেলছে তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে দলটি বিভিন্ন ম্যাচ না খেললেও এরা মোটামুটি ম্যাচিওর প্লেয়ার, কারণ এদের ট্রেনিং হয়েছে অনেক দিন। পাশাপাশি বলবো যে এরা অনেকেই প্রফেশনাল লিগের ফুটবলারও আছে এখানে। সো অভিজ্ঞতার ঝুলিটা কিছুটা হলেও এদের বেশি আছে আমি বলবো। পাশাপাশি বলবো যেহেতু অনেক উপরে সি লেভেল থেকে অনেক উপরে খেলতে হবে, ওইটাই একটাই প্রবলেম। আর কিছুটা আমাদের দল আন্ডার প্রেশারে আছে, কারণ একটি ম্যাচ তারা নেপালে হেরেছে নেপালের সঙ্গে। তো সেদিক থেকে কিছুটা প্রেশারে থাকবে। তারপরে বলবো যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাইয়ের ব্যাপার আছে, ওরা আমাদের দেশের পতাকার দিকে তাকিয়ে উজ্জীবিত ফুটবল খেলবে এবং আপনার মাধ্যমে আমি ওদেরকে উইশ করি যেন তারা ভারতকে হারিয়ে ফাইনালে যায়। আসলাম ভাই, আমরা দেখেছি যে বয়সভিত্তিক যে দলগুলি সেইগুলির প্রস্তুতি নানানভাবেই নেওয়া হয়। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের ফুটবলের কাঠামোটা এখন ঠিক কীরকম আছে, যাতে বয়সভিত্তিক দলগুলির থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে জাতীয় দলে কোয়ালিটি খেলোয়াড় নিয়ে আসা যায়। আমরা অলরেডি এই প্রক্রিয়া আমরা চালু করেছি, যাতে করে পাইপলাইনটা আমাদের সমৃদ্ধ হয়। আপনি কিছুদিন আগে দেখেছেন যে সিলেটে আমরা একটা বিশাল বিজয় আমরা অর্জন করেছি। সারা জাতি খুব আশান্বিত হয়েছে ফুটবলের জন্যে, এবং যত বেশি বেশি করে খেলোয়াড় আমদানি করা যাবে তত বেশি কোয়ালিটি প্লেয়ার বেরিয়ে আসবে, কারণ কম্পিটিশন হলে কোয়ালিটি প্লেয়ার বেরোবে। তো আশা করি এই পাইপলাইনে আমাদের যত সমৃদ্ধ হবে তত ফাইনেস্ট প্লেয়ার আমরা এখান থেকে পাবো। আসলাম ভাই, অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের কথা বলছিলেন, সেখানে কিন্তু একটা জিনিস যেটা হয়েছে, ছেলেরা অনেক ভালো খেলেছে, কিন্তু একই সঙ্গে আমরা এই সময়ে খেলার উপযোগী মাঠ ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এবং সেই বিষয়গুলি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাফুফে বা বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় কতটুকু এগিয়ে আসে, আপনারা তাদের হেল্প কতটা পাচ্ছেন? আমরা এখন মোটামুটি আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সাহেব সালাউদ্দিন সাহেব উনি চেষ্টা করছে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গনে যাতে মাঠগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত করা যায়। অ্যাটলিস্ট সিলেট বিকেএসপিকে আমরা যদি টার বসিয়ে দিতে পারি, কিংবা আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে যদি টার বসিয়ে দেওয়া যায়, তাহলে মনে হয় আমাদের এই সংকট থেকে আমরা কিছুদিনের জন্য উত্তরিত হব। আসলাম ভাই, যদি একটু নেপালে আবার ফেরত যাই, যে অনূর্ধ্ব ১৯ দলটা, এই দলটার কম্বিনেশন কেমন? ফরওয়ার্ডে যারা খেলছে, আপনি বলছিলেন যে অনেকেই ঢাকায় বিভিন্ন দলে হয়তো বাংলাদেশে খেলে, পেশাদারি খেলায়, তো এদের কম্বিনেশনটা কেমন এবং এরা কতদিন যাবত প্রস্তুতি নিচ্ছে একসঙ্গে? দলটা কতদিন যাবত আছে, অর্থাৎ এদের বোঝাপড়া কীরকম? এদের বোঝাপড়া, আমি একটা ম্যাচ কিছুটা দেখেছিলাম, তাতে আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাইকিং জোনে যারা খেলছে তারা খুব দক্ষতার পরিচয় দিয়েছে, দুটো গোল করেছে, ফ্যান্টাস্টিক গোল। এবং আমি আশা করব যে এই টিমটাকে যদি উজ্জীবিত করা যায় আগামীকালকের ম্যাচের জন্যে, আমাদের বিজয়টা আমাদের হাতেই থাকবে ইনশাল্লাহ। কারণ ভারত ওই রকম আহামরি কোনো টিম না, তবে আমাদের ঘরটা খালি রেখে উপরে অ্যাটাকিংয়ে যাওয়া যাবে না। ঘরটা সামলে তারপরে অ্যাটাকিংয়ে গেলে আমার মনে হয় সেটাই শ্রেয় হবে।
আসলাম ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, ফলে দমের একটু সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাউন্টার অ্যাটাকে চলে আসলে পরে আর ফেরত আসা খুব কঠিন হবে, সেটা আপনি খুবই মানে যথার্থই বলেছেন। আসলাম ভাই, আমাদের এমনিতে স্ট্রাইকার যারা, আপনি যেহেতু স্ট্রাইকিং পজিশনে খেলেছেন, যে কোনো তরুণদেরকে যখন দেখেন তখন তাদের খেলাটা আলাদা করে নিশ্চয়ই দেখেন। এই তরুণ, আমি আসলে 16 এবং 19 দুটো দলেই স্ট্রাইকারদেরকে আপনি কিরকম দেখছেন, সেখানে কারা আপনার নজর কেড়েছে একটু জানতে চাই। আমি আন্ডার 16-এর যে নাম্বার 9, তার মানে গোল করার অসাধারণ কিছু কিছু কাজ করেছে, যেটা যেটা আমরাও অনেক সময় করতে পারি নাই। আই বিলিভ হি উইল বি এ ভেরি গুড প্লেয়ার। আসলাম ভাই, ওই একটু ইয়ার দিকটা আবার ফিরে আসতে চাই, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার্স, যে বাংলাদেশের তরুণরা আমরা খুব বেশি দেশেও দেখি না তাদের জন্য কম্পিটিটিভ কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, এমনকি তাদেরকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও খুব বেশি, মানে আমরা বলি না যে খুব দূরে যেতে হবে, কিন্তু আমাদের আশেপাশের যেই দেশগুলি আছে সেইখানে নিয়মিত খেলা, অথবা দেশের মধ্যেই আন্ডার 16, আন্ডার 19 এই খেলাগুলিকে আরও একটু নিয়মিত করা, এরকম কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইতিমধ্যেই বাফুফের আছে কিনা? আপনি একটি ভালো প্রশ্ন করেছেন এবং আপনার সঙ্গে আমি একমত। আমাদের সময় যে পাড়ায় মহল্লায় যে খেলাগুলো হতো, এই এই ফুটবলের জোয়ারে আমি আশা করি এটা আবার ফিরে আসবে এবং অতি সত্বর আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সারা বাংলাদেশ ব্যাপী শেরেবাংলা এবং সরোয়ার্দী কাপ করার একটা প্রচেষ্টা চলছে। আশা করি সারা বাংলাদেশ আবার ফুটবলে নেচে উঠবে ইনশাল্লাহ। আসলাম ভাই, আবার আপনি মানে অনেক আগের কথা মনে করিয়ে দিলেন। আমরা যখন স্কুলে ছিলাম তখন কিন্তু ইন্টার স্কুল যে টুর্নামেন্ট ছিল, স্কুল পর্যায়ে যে ফুটবলের টুর্নামেন্টটা ছিল, সেটা কিন্তু খুবই কম্পিটিটিভ ছিল এবং সেখান থেকেও নতুনরা অনেক বের হয়ে আসতো। আমরা দেখেছি যে কানন ভাই, মহসিন ভাই বলতে পারবো না, কানন ভাই তো ইন্টার স্কুলে খেলতেন এবং নকিবও ইন্টার স্কুলে যথেষ্ট ভালো করেছিল, এবং তারপরে তারা যখন পেশাদার ফুটবলে আসলেন তারা মানে সেখান থেকেই উঠে এসেছে। সেই প্রক্রিয়াটা এখন কি একটু স্থিমিত হয়ে আছে না পুরোপুরি বন্ধ, আমি ঠিক জানি না। মানে না, আপনাকে বলি, আপনি জেনে খুশি হবেন যে আমি কিছুদিন আগে আমি স্কুল টুর্নামেন্ট করেছিলাম সারা বাংলাদেশ ব্যাপী। প্রায় 1 লক্ষ স্টুডেন্টকে আমি ইনভলভ করেছিলাম এবং আমি জরিপ করে দেখেছি ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট আমরা করেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে। সো এই প্রক্রিয়াটা যদি মানে চালু থাকতো, এটা ছন্দপতন হয় মাঝে মধ্যে, যেটা আমাদের জন্য খুব ক্ষতি করে যায় ফুটবলারদের। সো এটা চালু করা খুব জরুরি। আসলাম ভাই, আরেকটা জিনিস, যে বাংলাদেশে ফুটবল আসলে অনেক সময় বলা হয় যে জনপ্রিয়তা কমেছে, সেই বিষয়টির সঙ্গে আমি একমত না। কারণ বিশ্বকাপ যখন আসে তখন বোঝা যায় যে ফুটবলের জনপ্রিয়তা ওই 70-80 দশকের মতোই আছে, কিন্তু যে কোনো কারণেই হোক ফুটবলটা দর্শক টানতে পারছে না। সেইটি মূল, মানে আপনি যেহেতু এক ভরা স্টেডিয়ামে মাঠ মাতানো খেলোয়াড়, আপনার কাছে পার্থক্যটা কি মনে হয়, কোন কোন জিনিসটা কমতি? আমি মাঝে মধ্যে খুব নস্টালজিয়ায় ভুগি যখন আন্ডার 15 টুর্নামেন্টটা সিলেটে হলো, আমরা আন্ডার 16, আপনি দেখেছেন মাঠ ভর্তি মানুষ এবং 20,000 দর্শক মাঠের বাইরে বসে আছে। সো এটা দেখে আমি খুব উজ্জীবিত হই, পাশাপাশি আবার হতাশ হই যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই ফুটবলের আন্দোলনটা চালিয়ে যেতে পারছি না। এইখানে আমাদের ব্যর্থতা। এইখানে আমি বলবো আমি নিজেও ব্যর্থ একজন ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিসেবে। সারা বাংলাদেশ ব্যাপী যদি ফুটবলটাকে চাঙ্গা করা যেত তাহলে আবার পুরনো দর্শক ফিরে আসবে, কারণ ক্যারিসমেটিক প্লেয়ার তখন বেরোবে। আসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মতো আমরাও আশা করি যে অনূর্ধ্ব-19 দল ভালো করে ফিরুক নেপাল থেকে, তাহলে ফুটবলের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারটা আরো হাওয়া লাগবে। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাকে এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।